ইরান মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র, যার নাম শুনলেই যেন বিশ্ব শক্তিগুলোর ভ্রু কুঁচকে ওঠে, বিশেষ করে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ইরানের পরমাণু কর্মসূচি। তেহরান বহু বছর ধরে যে পথ বেছে নিয়েছে সেটি শুধুই উন্নয়নের নয়, বৈশ্বিক রাজনীতির একটি অত্যন্ত সূক্ষ্ম, দুঃসাহসিক এবং জটিল দাবা খেলা। আর এই খেলায় ইরান প্রতিপক্ষের চাল পড়ার আগেই নিজের ঘুঁটি সাজিয়ে রাখে নিখুঁত কৌশলে। চাইলেই যে কোনো মুহূর্তে পারমাণবিক বোমা বানাতে পারে ইরান। শুধু তাই নয়, প্রযুক্তি, জ্ঞান এবং সব ধরনের উপকরণ তাদের হাতের মুঠোয়। আর এই সত্যটা এখন আর সন্দেহের জায়গা নয়। অথচ 3 দশক পেরিয়ে গেলেও তেহরান কখনোই পারমাণবিক বোমার দিকে হাত বাড়ায়নি। আন্তর্জাতিক অঙ্গনে যেখানে পরমাণু শক্তি যেন ক্ষমতার পরম প্রতীক, সেখানে ইরানের এই অদ্ভুত সংযম প্রশ্ন তুলেছে গোটা বিশ্বের কূটনৈতিক মহলে। তাহলে কেন এই সামর্থ্য থাকার পরেও ইরান এখনও পারমাণবিক বোমা বানায়নি? যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বারবার ইরানকে সন্দেহ করে বলেছে তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, অথচ বিগত 2 দশকে একবারও প্রমাণ হাজির করতে পারেনি তারা। এর পেছনে যদি সত্যিই কোনো গোপন বোমা বানানোর প্রক্রিয়া চলত, তবে এত বছরেও কোনো প্রমাণ কেন নেই? এটা কি শুধুই ইরানের চতুরতা, নাকি পশ্চিমা বিশ্ব ইচ্ছা করে একটি ইস্যুকে বড় করে তুলে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির ঘুঁটি চালায়? ইরান কখনোই এই অভিযোগ স্বীকার করেনি, বরং বরাবরই বলেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং শুধুই বেসামরিক উদ্দেশ্যে। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা খাতে রেডিয়েশন ব্যবহার এবং বৈজ্ঞানিক গবেষণা, এই 3টি প্রধান লক্ষ্যকে সামনে রেখে ইরান তার পারমাণবিক কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়ে আসছে। এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর কয়েকবার পরিদর্শনেও সরাসরি বোমা বানানোর কোনো প্রমাণ মেলেনি। তবে এর মানে কি ইরান সম্পূর্ণ নিষ্ক্রিয়? একেবারেই না। তাদের গবেষণাগারে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা আছে। এই মাত্রা পারমাণবিক বোমা বানানোর দিকেই ইঙ্গিত দেয়। এই সত্যকেও অস্বীকার করতে পারবে না। এবং এটাই সেই জায়গা যেখানে তেহরান পুরো পৃথিবীর স্নায়ু দিয়ে খেলে। পশ্চিমারা জানে ইরান এখনই বোমা বানায়নি ঠিকই, কিন্তু যে কোনো সময় সেটা করতে সক্ষম। আর এই সম্ভাবনাই তাদের অস্থির করে তোলে। তাহলে কেন ইরান এত ক্ষমতা হাতে রেখেও বোমা বানায় না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ঘুরে আসতে হবে 2013 সালের এক ঐতিহাসিক ঘোষণা থেকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তখন এক ফতোয়া জারি করেন, যেখানে স্পষ্ট করে বলা হয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ হারাম। এই ফতোয়া শুধুই ধর্মীয় কোনো ঘোষণা নয়, ইরানের পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল, অস্ত্র প্রচারের দিক নির্দেশনার কেন্দ্রবিন্দু। এই ঘোষণার পর থেকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা বোমা বানাবে না, মজুত করবে না, এমনকি ব্যবহার করাও নিষিদ্ধ। তবে খালি ধর্মীয় সিদ্ধান্তই কি এর পেছনে কাজ করছে? না, তেহরানের এই অবস্থানের পেছনে রয়েছে আরও গভীর বাস্তবতা। পারমাণবিক বোমা থাকলেই কেউ নিরাপদ হয়ে যায় না। এই শিক্ষা ইরান নিয়েছে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে। পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে, কিন্তু আমেরিকার চাপে বারবার নত হয় তাদের নেতৃত্ব। রাশিয়ার ঝুলিতে রয়েছে হাজার হাজার পারমাণবিক ওয়ারহেড। তবুও ইউক্রেন যুদ্ধ তাকে এক অস্থির ব্যর্থতার পথ দেখিয়েছে। ফলে ইরান এখন বুঝে গেছে শুধু বোমা বানিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না, বরং প্রয়োজন বিকল্প প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। আর এই কারণেই তারা শক্তি ঢেলে দিচ্ছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন ক্ষমতা আর সাইবার ওয়ারফেয়ারে। এই 3টি ক্ষেত্রেই ইরানের উন্নয়ন এখন চোখে পড়ার মতো। এমনকি 2024 সালের ইসরায়েল গাজা সংঘাতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে তেহরান তার আঞ্চলিক সক্ষমতা দেখিয়ে দিয়েছে পুরো দুনিয়াকে। এক একটা ড্রোন হামলায় যেভাবে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফোকর উন্মোচন হয়েছে, তা শুধু ভয় দেখায়নি, বরং ইরানের বিকল্প শক্তির বাস্তবতাও তুলে ধরেছে। এইভাবে ইরান চুপচাপ কিন্তু পরিকল্পিতভাবে এক অনন্য কৌশলের পথে হাঁটছে। কারণ ইরান খুব ভালো করে জানে পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেওয়ার অর্থ হবে তেহরানের জন্য এক ভয়াবহ কূটনৈতিক এবং সামরিক বিপর্যয় ডেকে আনা। অথচ ইতিহাসের কি নির্মম পরিহাস! 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে এই ইরানকেই পরমাণু প্রযুক্তি হাতে তুলে দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র। কিন্তু যখনই ইরানের নীতি তাদের স্বার্থের বিরুদ্ধে গেল, তখন থেকেই ওয়াশিংটনের চোখে তেহরান হয়ে উঠল এক মূর্তিমান হুমকি। ধারণা করা হয় ইসরায়েলের হাতে প্রায় 400টি পারমাণবিক বোমা থাকতে পারে, যদিও তারা তা কখনো স্বীকার করে না।
এমন একটি পরিস্থিতিতে ইরানের নীতি পরিষ্কার, তারা বোমা চায় না, কিন্তু বোমা বানানোর প্রযুক্তিগত সক্ষমতা সবসময় নিজের হাতে ধরে রাখতে চায়। এই সুপ্ত বা ল্যাটেন্ট সক্ষমতাটাই ইসরায়েল এবং তার মিত্রদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আর এই ঘুম কেড়ে নেওয়া চাপ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারে বারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে যদি এখনই থামানো না হয় তবে খুব কম সময়ের মধ্যেই তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। তিনি এমনও বলেছেন, এটা 1 বছরও হতে পারে, এমনকি কয়েক মাসের মধ্যেও হতে পারে। অবশ্য নেতানিয়াহুর এই ধরনের হুঁশিয়ারি নতুন কিছু নয়। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি এই একই কথা বলে আসছেন। এদিকে ইরানের পরমাণু কর্মসূচির পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, যা শুরু হয়েছিল অনেক আগে, 60-এর দশকে। সে সময় ইরানের শাসক ছিলেন রেজা শাহ পাহলভি, একজন পশ্চিমাপন্থী নেতা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় ওয়াশিংটনের সহায়তায় 1967 সালে তেহরানে পারমাণবিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়। 1968 সালে ইরান স্বাক্ষর করে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এনপিটিতে, যার মাধ্যমে তারা প্রতিশ্রুতি দেয় পারমাণবিক অস্ত্র বানাবে না। কিন্তু 1979 সালে ইসলামিক বিপ্লব ঘটার পরপরই সেই দৃশ্যপট পাল্টে যায়। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। সেই বছরই আমেরিকান দূতাবাস দখলের ঘটনা ঘটে, যার জেরে শুরু হয় প্রথম নিষেধাজ্ঞার অধ্যায়। এরপরের 4 দশক জুড়ে একদিকে ইরান পরমাণু সক্ষমতা বাড়িয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চেষ্টা করেছে তা থামাতে। 1984 সালে চীনের সহায়তায় ইস্পাহানে গড়ে ওঠে ইরানের বৃহত্তম পারমাণবিক গবেষণা কেন্দ্র। আর 2002 সালে নির্বাসিত এক বিরোধী গোষ্ঠী প্রথমবার জনসমক্ষে তুলে আনে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং ভারী পানি রিঅ্যাক্টরের নির্মাণ করছে। এই তথ্যই বিশ্বকে এক নতুন শঙ্কার মুখে ফেলে দেয়। 2006 সাল থেকে শুরু হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পণ্য প্রযুক্তি, এমনকি অস্ত্রের লেনদেনেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। 2010 সালে আসে আরও কঠোর অর্থনৈতিক অবরোধ। কিন্তু এত কিছুর মধ্যেও ইরান পুরোপুরি থামেনি, বরং প্রতিটি চাপের জবাবে তারা আরও সুসংগঠিত এবং আরও আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। তবে একটা সময় এই স্নায়ুযুদ্ধ কিছুটা শান্ত হয়। 2013 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন হাসান রুহানি, যিনি ছিলেন তুলনামূলকভাবে উদারপন্থী। তার নেতৃত্বে ইরান আবার আলোচনায় ফিরে আসে। 2015 সালে হয় সেই ঐতিহাসিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স এবং জার্মানি, এই 6 শক্তিধর দেশের সঙ্গে একযোগে ইরান প্রতিশ্রুতি দেয় তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ মেনে চলবে। এই চুক্তির বিনিময়ে ধাপে ধাপে তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা। 2016 সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA নিশ্চিত করে ইরান তাদের চুক্তি অনুসারে প্রতিশ্রুতি পালন করেছে। কিন্তু এই শীতল শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেন, আর সঙ্গে সঙ্গেই আবারও উত্তেজনার ঢেউ ওঠে। এরপর ইরান ধীরে ধীরে আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াতে শুরু করে এবং 2020-এর পর থেকে সেই গতি বেড়েছে বহুগুণে। হোয়াইট হাউস হোক বা তেহরান, উভয়ই জানে এই খেলায় ভুল কোনো সিদ্ধান্ত বিশ্বকে সংকটের মুখে ফেলতে পারে। এখনো পর্যন্ত ইরান কোনো পারমাণবিক বোমা তৈরি করেনি, এটা সত্য। কিন্তু তাদের কর্মকাণ্ড এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা মাত্র কয়েক মাসের মধ্যে তা করে ফেলতে পারবে এমন অবস্থানে রয়েছে। আমেরিকান গোয়েন্দা তথ্য অনুসারে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সময় লাগবে খুব বেশি হলে 2 থেকে 3 মাস। এর মানে হলো তারা চাইলে অল্প সময়ের মধ্যে অস্ত্র বানাতে সক্ষম। এটাই আসলে ইরানের কৌশলগত অবস্থান। তারা বোমা বানাচ্ছে না, কিন্তু এমনভাবে নিজেদের সক্ষমতা গড়ে তুলেছে যাতে বিশ্বের কেউই নিশ্চিত হতে না পারে যে তারা কবে এটি তৈরি করবে। এই অনিশ্চয়তা ইরানের জন্য এক ধরনের কূটনৈতিক অস্ত্র। অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বারবারই বলছে সময় শেষ হয়ে যাচ্ছে, অথচ এই কথাটা তারা বলছে বিগত 3 দশক ধরে। আজ থেকে 30 বছর আগেও এই একই শঙ্কা প্রকাশ করেছিলেন নেতানিয়াহু এবং আজও করছেন। তাহলে প্রশ্ন থেকেই যায়, কে ঠিক? ইরান কি সত্যিই শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে
পারমাণবিক শক্তি চায়, নাকি বিশ্ব শক্তিগুলোর উপর এক অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এটিই তাদের দীর্ঘমেয়াদী কৌশল? সবশেষে বললে, ইরান এমন এক পথে হাঁটছে যেখানে তারা চাইলে বোমা বানাতেই পারে, কিন্তু তারা তা করছে না।